নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি 2.0। আমার নাম সর্বজিৎ। নবম শ্রেণীর ভূগোল এবং পরিবেশ অর্থাৎ ভূগোলের যে সিলেবাস রয়েছে সেখানে আমাদের যে 5 নম্বর চ্যাপ্টার সেটার নাম হচ্ছে আবহবিকার, এবং এই আবহবিকারের উপরে আমি এর আগে একখানা ক্লাস আপলোড করেছি। 12 নম্বর ক্লাসে আমি আবহবিকার সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আবহবিকারের বিভিন্ন যে পদ্ধতি সেইগুলো নিয়ে আলোচনা করব। প্রস্তরচায় খণ্ডীকরণ, স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, তুহিন খণ্ডীকরণ, যে বিভিন্ন পদ্ধতিগুলো রয়েছে সেইগুলোকে আমি গ্রাফিক্যালি তোমাদেরকে বোঝাবো, যাতে তোমাদের এটা সহজে বুঝতে সুবিধা হয় এবং তোমরা পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন এলে সহজে লিখতে পারো। তো সেই রকম ভাবে আমি বুঝিয়ে এই ক্লাসটা কমপ্লিট করব। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে টিপে দিও, এবং যদি তোমরা ভূগোলের উপর অন্যান্য ক্লাস যেগুলো আগের ক্লাস হয়ে গেছে, অলরেডি 12টা ক্লাস হয়ে গেছে, সেগুলো দেখতে চাও এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাও। নিচে ডেসক্রিপশনে এবং উপরে আই বাটনে প্লেলিস্টের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে পেয়ে যাবে। এছাড়া ক্লাস 9-এর হিস্ট্রির উপরে ক্লাস দেখার জন্য তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ইউরোপের ইতিহাস বলে যে প্লেলিস্টটা সেটা অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন টিপে দিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আমরা দেখেছিলাম যে আবহবিকারকে 3 ভাগে ভাগ করা যায়। এটা আগের দিনের ক্লাসে ক্লাস নাম্বার 12-এ আমি এটা আলোচনা করেছিলাম যে আবহবিকারকে 3 ভাগে ভাগ করা যায়: যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার এবং জৈব আবহবিকার। যান্ত্রিক আবহবিকার কাকে বলে? যেটা যে সমস্ত প্রাকৃতিক শক্তি রয়েছে, অর্থাৎ বায়ু উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, হিমবাহ, এর ফলে শিলাতে যে আবহবিকার হয়, অর্থাৎ শিলা চূর্ণ বিচূর্ণ হয়, সেটাকে যান্ত্রিক আবহবিকার বলা হয়। এবার এই যান্ত্রিক আবহবিকারের প্রথম যে পদ্ধতি, আজকে সেখান থেকে আমরা আলোচনা শুরু করব। প্রথম পদ্ধতি হচ্ছে প্রস্তর চাই খণ্ডীকরণ। প্রথমত এই প্রস্তরচাই খণ্ডীকরণ এটা হয় কেন? উষ্ণতার পার্থক্যের কারণে। উষ্ণতার পার্থক্যের কারণে প্রস্তরচাই খণ্ডীকরণ হয়ে থাকে। প্রথম ডেফিনেশন কি বলছে? ডেফিনেশন বলছে সমান্তরাল বা সমকোণী ফাটলের সাহায্যে একটি বড় শিলাখণ্ড বা শিলাস্তর বিভিন্ন খণ্ডে পরিণত হলে সেই প্রক্রিয়াকে প্রস্তরচাই খণ্ডীকরণ বা প্রস্তরচাই বিচ্ছিন্নকরণ বলে। কোনো একটা বড় শিলাখণ্ড রয়েছে, তার গায়ে যদি সমান্তরাল বা সমকোণী এরকম টাইপের ফাটল দেখা যায়, তার ফলে যখন এই বড় শিলা ভেঙে ছোট ছোট খণ্ডে পরিণত হয়, তাকে আমরা বলবো প্রস্তরচাই খণ্ডীকরণ। এই ব্যাপারটা মূলত দেখা যায় কেন? উষ্ণতার পার্থক্যের কারণে, এবং উষ্ণতার পার্থক্য সব থেকে বেশি কোথায় হয়? মরু অঞ্চলে, মরুভূমি অঞ্চলে। কারণ মরুভূমি অঞ্চলে দেখা যায় দিনের বেলায় যে তাপমাত্রা থাকে, রাত্রিবেলায় সেই তাপমাত্রা হঠাৎ করে অনেকটা কমে যায়। অর্থাৎ দিনের বেলায় তাপমাত্রা প্রচন্ড বেশি থাকে, রাত্রিবেলায় তাপমাত্রা অনেক কম থাকে। দিনের বেলা যেখানে তাপমাত্রা 45 থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, সেটাই রাত্রিবেলায় নেমে যায় 17 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে। এর ফলে কি হয়? শিলার উপরের স্তরে এরকম ফাটল দেখা যায়। কেন হচ্ছে? সূর্যের উত্তাপের ফলে, সূর্যের যখন প্রচন্ড উত্তাপ থাকে সকাল বেলাতে, তখন শিলার যে উপরের স্তর সেটা প্রসারিত হয়, এক্সপ্যান্ড করে, বেড়ে যায়। আবার যখন রাত্রিবেলা হয়, যখন তাপমাত্রা অনেক কমে যায়, সেই প্রসারিত শিলাস্তর আবার কি হচ্ছে? সংকুচিত হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এই যে পুরো জিনিসটা হচ্ছে সংকোচন এবং প্রসারণ, এটা শিলার উপরের স্তরটাতে হয়, নিচের স্তরে হয় না। কেন নিচের স্তরে হয় না? কারণ শিলা তাপের কুপরিবাহী, শিলার মধ্যে দিয়ে তাপ প্রবাহিত হতে পারে না। তো সেই কারণে, যেহেতু শিলা তাপের কুপরিবাহী, সেই কারণে এই জিনিসটা যেটা সংকোচন এবং প্রসারণ, সেটা শিলার উপরের স্তরটাতে দেখা যায়, নিচের স্তরটাতে দেখা যায় না। এই সংকোচন এবং প্রসারণ যে এটা যদি প্রতিনিয়ত হতেই থাকে, তার ফলে শিলার মধ্যে একটা ঘটনা ঘটে, যেটাকে ভূগোলের ভাষাতে বা বিজ্ঞানের ভাষাতে বাংলাতে পীড়ন বলা হয়। পীড়ন। পীড়ন জিনিসটা কি? পীড়ন হচ্ছে এক ধরনের চাপ। একটা সহজ উদাহরণ, আমাদের কাছে একটা কাগজ রয়েছে বা রাবার রয়েছে, ঠিক আছে, গার্ডার টাইপের কিছু রয়েছে। আমি এটাকে একবার করে এই দুদিকে টানলাম, ভালো করে টানলাম, আবার সেটাকে ছেড়ে দিলাম, আবার টানলাম, আবার ছেড়ে দিলাম। এইরকম করতে করতে কি হবে? এই মাঝখানের যে জায়গাটা সেটা আলগা হয়ে যাবে, একসময় সেইখান থেকে সেটা ফেটে যাবে, ভেঙে যাবে। এক্স্যাক্টলি সেই জিনিসটাই হয় কোথায়? শিলাতে।
তার প্রতিনিয়ত এই পীড়নের ফলে শিলার গায়ে দেখা যায় এরকম ফাটল। কোনো সময় ফাটলটা এরকম হতে পারে, কোনো সময় ফাটলটা এরকম হতে পারে, এরকমও হতে পারে, সমান্তরাল এবং এরকমও হতে পারে। এবার এই ফাটল বরাবর যে শিলা রয়েছে সেইগুলো খণ্ড আকারে নিচে পড়ে যায়। এক সময় দেখা যাবে কি যে এখান থেকে যে ফাটলটা তৈরি হয়েছে, এই যে খণ্ডটা, সেটা মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যাবে। বা যদি আমরা পাশের ছবিতে দেখি, মূল যে এই অংশটা মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে পাশে পড়ে থাকবে। অর্থাৎ এক সময় দেখা যাবে যে এই শিলাটা ভেঙে খণ্ড খণ্ডে পরিণত হয়েছে এবং অনেকটা এগুলো স্লাইস ইটের মতো হয়, এক একটা ইটের মতো এক একটা খণ্ড এরকম পড়ে থাকতে দেখা যাবে। তো এটাই হচ্ছে প্রস্তরচায়ী খণ্ডীকরণ। এবং আমরা আগের দিন এই জিনিসটা আলোচনা করেছিলাম। আবহবিকার তখনই বলবো সেটাকে যখন এইভাবে ক্ষয়ের পর যে ক্ষয়িত পদার্থ সেটা নিচেই পড়ে থাকবে, অন্য কোথাও অপসারিত হবে না। আচ্ছা, প্রস্তরচায়ী খণ্ডীকরণের ফলে যে ক্ষয়টা হবে, যে পাথরগুলো টুকরো হবে, সেগুলো নয় বর্গাকার হবে, নয় আয়তকার হবে, ইটের আকারে হবে, নয় এরকম আয়তকার হবে, নয় এরকম বর্গাকার হবে। তো সেই জন্য এটার আরেকটা নাম দেওয়া হয়েছে প্রস্তরচায়ী খণ্ডীকরণের, যেটাকে চৌকাকার বিচূর্ণী ভবন বলা হয়। চৌকাকার বিচূর্ণী ভবন। এটার আরো একটা নাম রয়েছে পিণ্ড বিসরণ। পিণ্ড বিসরণ, ঠিক আছে। প্রস্তরচায়ী বিচ্ছিন্নকরণও বলা হয়। তো বিভিন্ন নাম দেওয়া হয়েছে এটার। প্র্যাকটিক্যাল ছবি এরকম দেখতে পারো, এগুলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল এই ধরনের ক্ষয়ের। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, প্রস্তরচায়ী খণ্ডীকরণের কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা মরুভূমিতে দেখা যায়, কারণ মরুভূমিতে যে উষ্ণতার পার্থক্য দিন এবং রাতে সেটা মানে প্রচন্ড চেঞ্জ হয়, তাই জন্য এটা মরুভূমিতে দেখা যায়। এবং মরুভূমিতে যে সমস্ত শিলা একই জাতীয় খনিজ পদার্থ দিয়ে গঠিত, একই জাতীয় খনিজ পদার্থ দিয়ে গঠিত মানে যদি এই পুরো শিলাটার মূল যে খনিজ সেটা একটাই হবে, মূলত গ্রানাইট, তারপরে ব্যাসাল্ট, তারপরে কোয়ার্টজাইট, এই ধরনের শিলাতে একই ধরনের খনিজ পদার্থ বেশি দেখা যায়। তো সেই জন্য এই ধরনের শিলাতেই বেশি প্রস্তরচায়ী খণ্ডীকরণ বেশি দেখা যায়। এবং যে শিলাতে এটা ক্ষয় হচ্ছে সেটা সমসত্ব শিলা হয়, সমসত্ব শিলা হয়। সমসত্ব কাকে বলা হয়? সমসত্ব হচ্ছে যেখানে এর মধ্যে যে সমস্ত উপাদান রয়েছে সেটা সমান রেশিওতে থাকবে, সম পরিমাণে থাকবে। তাহলে প্রথম বৈশিষ্ট্য যেটা পাচ্ছি, মূলত এটা মরুভূমিতে দেখা যায়, কারণ মরুভূমিতে উষ্ণতার যে তারতম্য সেটা বেশি হয়। সেকেন্ড, এটা যে শিলাতে হয় সেটা একই জাতীয় খনিজ পদার্থ দিয়ে গঠিত হবে অথবা সমসত্ব শিলা হবে। মূলত কোয়ার্টজাইট, গ্রানাইট, ব্যাসাল্ট জাতীয় শিলাতে এই ক্ষয়টা বেশি দেখা যায়, কারণ সেই শিলাগুলো মূলত সমসত্ব শিলা হয়। সেকেন্ড বৈশিষ্ট্য, এই ক্ষয় প্রস্তরচায়ী খণ্ডীকরণ দেখলাম আমরা কোয়ার্টজাইট, গ্রানাইট বা ব্যাসাল্ট জাতীয় শিলাতে বেশি দেখা যায়। যে সমস্ত অঞ্চলে ব্যাসাল্ট জাতীয় শিলা রয়েছে, মরুভূমির যে সমস্ত অঞ্চলে ব্যাসাল্ট জাতীয় শিলা রয়েছে, সেখানে এই ক্ষয়ের ফলে দেখা যাবে যে অনুচ্চ পাহাড় টাইপের দেখা যায়, যে পাহাড়গুলোর মাথা এরকম চ্যাপ্টা টাইপের হয়, মাথা চ্যাপ্টা হয়। তো সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে এই ব্যাসাল্ট শিলা গঠিত মরুভূমি অঞ্চলে এই ধরনের আবহ বিকারের ফলে চ্যাপ্টা মাথাযুক্ত পাহাড় দেখতে পাওয়া যায়। 3 নম্বর বৈশিষ্ট্য, এখানে যে ফাটলগুলো তৈরি হয় সেগুলো নয় সমান্তরাল ফাটল হবে, অর্থাৎ এইরকম টাইপের ফাটল হবে সমান্তরাল, এবং লম্ব জাতীয় ফাটল হতে পারে, এইরকম ফাটল হতে পারে। চতুর্থ বৈশিষ্ট্য, যদি কোনো অঞ্চলটা শুষ্ক হয়, অর্থাৎ খুব বেশি জল সেখানে যদি না থাকে, সেখানে চুনা পাথর জাতীয় শিলাতে, চুনা পাথর দিয়ে গঠিত শিলাতেও এই ধরনের ক্ষয় দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে স্বল্প মোচন বা গোলাকার বিচূর্ণী ভবন।
প্রথম হচ্ছে ডেফিনেশন। সমসত্ব শিলার উপর থেকে পেঁয়াজের খোলার মতো পাতলা পাতলা স্তর খুলে যাওয়া হলো স্বল্পমোচন। ডেফিনেশন থেকে যেটা পাচ্ছি, এখানেও যে শিলা হবে সেটা সমসত্ব শিলা হবে, অর্থাৎ এই শিলার মধ্যে যে এই শিলাটা যে পদার্থ দিয়ে গঠিত সেটা সমান অনুপাতে থাকতে হবে, সমসত্ব শিলা হতে হবে। এবং এখানে গোলাকারের এটা পেঁয়াজের খোলার মতো স্তর খুলে যায়, তাই জন্য গোলাকার বিচূর্ণী ভবন বলা হয়। স্বল্পমোচন বা গোলাকার বিচূর্ণী ভবনেরও মেন কারণ হচ্ছে তাপের তারতম্য, উত্তাপের তারতম্য। শিলা তাপের কুপরিবাহী, অর্থাৎ শিলার মধ্যে দিয়ে তাপ প্রবাহিত হতে পারে না। এবার কোথাও একটা শিলা রয়েছে, তার উপর প্রতিনিয়ত প্রচুর যদি সূর্যের তাপ পড়ে, যেমন মরুভূমিতে দেখলাম দিনের বেলাতে উষ্ণতা খুব বেশি হয়, রাতের বেলাতে উষ্ণতা খুব কম হয়। তো সেই ক্ষেত্রে যদি এরকম মরুভূমিতে উষ্ণতার তারতম্য হয়, তখন দেখা যাবে শিলার বাইরের স্তরটা প্রসারিত হচ্ছে। আগের ক্ষেত্রেও যা হয়েছিল, কিন্তু এখানে ব্যাপারটা একটু অন্যরকম হচ্ছে। বাইরের স্তরটা কি হয়, প্রসারিত হবে। অর্থাৎ বাইরের স্তরটা প্রসারিত কেন হচ্ছে, তার কারণ হচ্ছে ভিতরের স্তর অব্দি তাপ গিয়ে পৌঁছচ্ছে না। তাপের কুপরিবাহী শিলা হচ্ছে তাপের কুপরিবাহী, সেই জন্য যে বাইরের স্তরটা সেটা কি হচ্ছে, প্রসারিত হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আবার রাত্রির বেলাতে সেই স্তরটা কমে গিয়ে আবার পুনরায় ছোট হয়ে যাচ্ছে, আবার পরের দিন আবার সেই বাইরের স্তরটা বেড়ে যাচ্ছে, প্রসারিত হচ্ছে, আবার পরের দিন কমে যাচ্ছে, এইরকম প্রতিনিয়ত হতে থাকে। এর ফলে একটা টাইমে কি হবে, এই যে বাইরের স্তরটা সেটা অনেক বড় হয়ে যায় ভেতরের স্তরের থেকে। তার ফলে এই বাইরের স্তরটা পেঁয়াজের খোসার মতো খুলে পড়ে যায় এবং ভেতরের যে শিলাটা সেটা মসৃণ গোলাকার একটা শিলাতে পরিণত হয়ে থেকে যায়। এইরকম একটা ব্যাপার হয়। এইটা হচ্ছে বাইরের স্তরটা, যেটা এখানে রয়েছে, এটা হচ্ছে বাইরের স্তরটা, এটা হচ্ছে ভেতরের স্তর। ওকে, বহুদিন ধরে এরকম তাপের তারতম্যের ফলে কি হয়েছে, বাইরের যে স্তরটা সেটা বড় হয়ে গেছে এবং এই উপরের অংশটা খসে পড়ে গেছে। একটা সময় এই নিচের অংশগুলো খসে পড়ে যাবে, কিন্তু ভেতরের যে শিলাটা সেটা মসৃণ গোলাকার একটা শিলাতে পরিণত হয়ে থেকে যাবে। এক্স্যাক্টলি এইরকম। তো এই যে বাইরের স্তরগুলো এখানে দেখা যাচ্ছে ফাটল তৈরি হয়ে গেছে, এর আরো পরে দেখা যাবে এই যে স্তরগুলো সেগুলো খসে খসে পেঁয়াজের খোসার মতো খসে খসে পড়ে যাবে, ভেতরে যে শিলাটা রয়েছে সেটা এরকম মসৃণ গোলাকার ভাবে থেকে যাবে। তো এই জন্য যেহেতু এটা গোলাকার ভাবে থেকে যায় এবং গোলাকার ভাবেই যে খোসাগুলোর মানে যে খসে পড়া অংশটা সেটাও গোলাকার হয়, তো সেই জন্য এটাকে গোলাকার বিচূর্ণী ভবন বলা হয়। এরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য, কোথায় এটা হবে, এগেন যেখানে উষ্ণতার তারতম্য রয়েছে, অর্থাৎ মরুভূমিতে এই ধরনের বেশি দেখা যায়। মরুভূমিতে হতে পারে বা শুষ্ক অঞ্চলে এটা হতে পারে। মূলত মরুভূমিতে হয় বা কোনো শুষ্ক অঞ্চলে এই ধরনের ক্ষয় দেখা যাবে। মূলত গ্রানাইট এবং নিজ জাতীয় শিলা, অর্থাৎ ডেফিনেশনেই আমরা পেয়েছি সমসত্ব জাতীয় শিলা, সেখানে এই ক্ষয় বা এই ধরনের আবহবিকার বেশি দেখা যায়। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি হচ্ছে, এই ধরনের আবহবিকার মরুভূমি বা শুষ্ক অঞ্চলে গ্রানাইট বা নিজ জাতীয় সমসত্ব শিলাতে দেখতে পাওয়া যায়। সেকেন্ড বৈশিষ্ট্য, পর্বতের ঢাল বা পাদদেশে এই ক্ষয়ের ফলে এইরকম পাথর সঞ্চিত হয়। তো পর্বতের ঢাল বা পাদদেশে সঞ্চিত এই ধরনের বিচ্ছিন্ন যে খণ্ড বিখণ্ড প্রস্তর খণ্ড, সেগুলোকে স্ক্রি বা ট্যালাস বলা হয়। তাহলে স্ক্রি বা ট্যালাস জিনিসটা কি, সেটা হচ্ছে পর্বত বা পাহাড়ের পাদদেশে যখন এই পদার্থগুলো ক্ষয়িত পদার্থগুলো জমা হয়, যে প্রস্তর খণ্ডগুলো এইভাবে জমা হয়ে পড়ে থাকে, এইখানে যেখানে পড়ে থাকে, ঠিক আছে, সেগুলোকে স্ক্রি বা ট্যালাস বলা হয়। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এই জাতীয় আবহবিকারের ফলে যে পাহাড়গুলো তৈরি হয় তার মাথাটা কেমন হবে, অবভিয়াসলি গোলাকার হবে। গোলাকার হতেই হবে, কারণ এই ক্ষয়টার এই আবহবিকারের নামই গোলাকার বিচূর্ণী ভবন। তো এর ফলে যে পাহাড়ের মাথাটা তৈরি হবে সেটা গোলাকার হবে। নেক্সট হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ। প্রথমে ডেফিনেশন, মরুভূমি অঞ্চলে উষ্ণতার প্রবল তারতম্যের ফলে বিষম গুণসম্পন্ন শিলা গঠনকারী বিভিন্ন খনিজের সংযোগকারী পদার্থের মধ্যে দিয়ে ফাটল সৃষ্টি হয়। শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়াকে ক্ষুদ্রকণা বিসরণ বা প্রস্তর চূর্ণীকরণ বলা হয়। তাহলে প্রথম যে জিনিসটা আমরা এই ডেফিনেশন থেকে পাচ্ছি, যে
ক্ষুদ্রকণা বিসরণেরও মূল কারণ কি? উষ্ণতার তারতম্য। উষ্ণতার তারতম্যের জন্য হয়, তাহলে এই যে আবহবিকার সেটা কোথায় হবে? মরুভূমিতে হবে। আগের দুটো ক্ষয়ের ক্ষেত্রে দেখে এলাম যে এখানে স্বল্পমোচনের ক্ষেত্রে হোক বা প্রস্তরচায় খণ্ডীকরণের ক্ষেত্রে হোক, মেন যেটা একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে সমসত্ব শিলা, একই ধরনের শিলাতে এই ক্ষয়টা হয়। কিন্তু এইবার ক্ষুদ্রকণা বিসরণের ক্ষেত্রে বিষম গুণসম্পন্ন শিলাতে এই ক্ষয়টা দেখতে পাওয়া যায়। অর্থাৎ এমন শিলা যেখানে একাধিক খনিজ পদার্থ থাকবে, একাধিক খনিজ পদার্থ থাকতেই হবে এখানে, তাহলেই ক্ষুদ্রকণা বিসরণ হবে। কি হচ্ছে, কোনো একটা শিলা তার মধ্যে যদি একাধিক খনিজ পদার্থ থাকে, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকে, ঠিক আছে, তাহলে সূর্যের প্রবল উত্তাপে, যেখানে মরুভূমি অঞ্চলে যেখানে উষ্ণতার প্রবল তারতম্য হয়, এর মধ্যে যে শিলাগুলো এক একটা এক এক রকম ভাবে উষ্ণ হবে, কোনোটা বেশি উষ্ণ হবে, কোনোটা কম উষ্ণ হবে। তার ফলে এখানে একাধিক পীড়ন বা টান হবে। এই যে শিলাটা রয়েছে, ঠিক আছে, আমাদের এখানে যে ছবিতে যে শিলাটা দেখানো হয়েছে তার মধ্যে এইরকম উষ্ণতার তারতম্য ঘটছে, তার ফলে মাঝখানে এই অংশের যে শিলা ছিল সেটা বেশি ক্ষয় হয়ে গেছে। এই যে শিলাগুলো সেগুলো হয়তো কম এগুলো হয়তো কম উষ্ণ হয়েছে, মাঝখানের যে অংশগুলো সেটা বেশি উষ্ণ হয়েছে, তার ফলে এইরকম ফাটল তৈরি হয়েছে, এরকম ফাটল তৈরি হয়ে গেছে। এবার এই মাঝখানের যে অংশে পাথরগুলো ছিল সেগুলো কি হচ্ছে, যেহেতু বেশি উষ্ণ হয়েছিল তার জন্য ফাটল তৈরি হয়ে সেগুলো আগে খসে খসে পড়ে গেছে। এবং এটা নর্মালি হয় না, এটা প্রচন্ড শব্দ করে ফেটে যায়। ঠিক আছে, একটা এরকম শিলা রয়েছে, তার মাঝখানে যে শিলাগুলো একটু বেশি উষ্ণ হয়ে গেছে সেগুলোর প্রসারণ বেশি হয়েছে, প্রসারণ মানে বেড়ে যাওয়া, সেটা বেশি বেড়ে গেছে। যেগুলো কম উষ্ণ হয়েছে সেগুলো কম বেড়েছে। এর ফলে কি হচ্ছে, এই যে দু রকমের একটা টান তৈরি হয়েছে, তার ফলে এই শিলাটা সশব্দে ফেটে যায়, ফেটে গিয়ে এইরকম চূর্ণ বিচূর্ণ আকারে আবহবিকার হয় মরু অঞ্চলে। সেই জন্য দেখা যাবে কি বিকেলের দিকে এরকম সশব্দে পাথর ফেটে যায়, এর কারণে হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ। এরও বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য আমরা ডেফিনেশন থেকেই পাচ্ছি, এই আবহবিকার সেখানেই ঘটবে যেখানে বিষম গুণসম্পন্ন শিলা থাকবে, অর্থাৎ শিলার মধ্যে একাধিক খনিজ পদার্থ থাকবে। এবং এই আবহবিকার সেখানেই দেখা যাবে যেখানে শিলার ভেতরে যে দানাগুলো সেগুলো বড় হবে। তাহলে প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে একাধিক খনিজ পদার্থ দিয়ে গঠিত বিষম গুণসম্পন্ন বড় দানার যে শিলা সেখানে ক্ষুদ্রকণা বিসরণ দেখা যাবে। সেকেন্ড বৈশিষ্ট্য, মরুভূমি অঞ্চলে হবে, যেখানে উষ্ণতার তারতম্য প্রচন্ড বেশি, মরুভূমি অঞ্চলে হবে, এবং গ্রানাইট আর ব্যাসাল্ট জাতীয় শিলা, গ্রানাইট এবং ব্যাসাল্ট জাতীয় শিলাতে ক্ষুদ্রকণা বিসরণ দেখা যাবে। যে মরুভূমি অঞ্চলে গ্রানাইট এবং ব্যাসাল্ট শিলা গঠিত যে সমস্ত পাথর সেখানে ক্ষুদ্রকণা বিসরণ হবে। থার্ড, এই আবহবিকারের ফলে যে ভূমিরূপ তৈরি হয় সেখানে পাথরগুলো ছোট হয়। আগের গুলোতে দেখেছিলাম যে এই ক্ষেত্রে গোলাকার ভূমিরূপ দেখতে পাওয়া যাবে, এই ক্ষেত্রে একটু চ্যাপ্টা ধরনের, এটা নয়, এই ক্ষেত্রে একটু চ্যাপ্টা ধরনের ভূমিরূপ দেখতে পাওয়া যাবে, কিন্তু এখানে ছোট টাইপের পাথর দেখা যাবে, কারণ এখানে ভেঙে যায় পাথর, এখানে পাথরটা পুরো খণ্ড বিখণ্ড হয়ে ছোট ছোট আকারে পরিণত হয়। 4 নম্বর বৈশিষ্ট্য, যখন এই ক্ষুদ্রকণা বিসরণ আবহবিকার ঘটে তখন পাথরটা প্রচন্ড শব্দ করে ফেটে যায়, বন্দুক থেকে গুলি করার মতো, যে গুলি করলে যেরকম আওয়াজ হয় সেই রকম আওয়াজ করে এই পাথরটা ভেঙে যায়। এবং পঞ্চম বৈশিষ্ট্য, এই আবহবিকারের ফলে যে ধরনের ভূমিরূপ গঠিত হয় সেটার একটা নাম দেওয়া হয়েছে, একে
ইনসেল বার্চ বলা হয়। ক্ষুদ্রকণা বিচরণ আবহবিকারের ফলে যে ভূমিরূপ তৈরি হয় সেই ভূমিরূপকে ইনসেল বার্চ বলা হয়। এতক্ষণ আমরা যে ভূমিরূপগুলো আলোচনা মানে আবহবিকার আলোচনা করছিলাম সেগুলো উষ্ণ অঞ্চলে, মরুভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায়। এবার আমরা আসবো তুষারের কাজের ফলে, অর্থাৎ শীতল অঞ্চলে। তুষার সেখানেই দেখা যাবে যেখানে খুব বেশি ঠান্ডা থাকবে। শীত প্রধান অঞ্চলের যে আবহবিকার সেটাকে বলা হয় তুহিন খণ্ডীকরণ, অর্থাৎ এখানে তুষারের মাধ্যমে, তুষার বা বরফের মাধ্যমে আবহবিকার হবে। কিভাবে হয়? কোথাও একটা পাথর রয়েছে, কোনো শীত প্রধান অঞ্চলে একটা এরকম পাথর রয়েছে, তার মাঝখানে একটা খাঁজ রয়েছে। সেই কাঁচে যদি জল জমে যায় এবং সেই জল যদি একটা টাইমে বরফে পরিণত হয়ে যায়, এমন জায়গায় এই জিনিসটা হবে যেখানে জলও থাকে আবার বরফও হয়। অর্থাৎ কিছু পার্বত্য অঞ্চল রয়েছে যেখানে সারা বছর বরফ থাকে না, মানে উঁচু যে পর্বত শৃঙ্গ সেখানে তো সারা বছর বরফ জমে থাকে। এইরকম জায়গা নয়, যেখানে একটা নির্দিষ্ট সময় বরফ জমে যায়, অর্থাৎ শীতকালে হয়তো জল জমে বরফ হয়ে যায়। সেই রকম অঞ্চলে যদি এরকম কোনো পাথর থাকে যার খাঁজে জল জমে যায় এবং শীতের সময় বা ঠান্ডা পড়লে সেই জলটা জমে বরফ হয়ে যায়, এর ফলে কি হয়? এই পাথর খণ্ডের দুপাশের ওপর চাপ সৃষ্টি হয়। কেন? জলের থেকে বরফের যে আয়তন সেটা বেশি হয়, জলের থেকে বরফের আয়তন বেশি হয়। অর্থাৎ সেম জল যখন জমে গিয়ে বরফে পরিণত হবে তখন সেটা আয়তনে বেড়ে যায়। ফলে কি হচ্ছে? দুদিকে এরকম চাপ সৃষ্টি করে এবং এই চাপের প্রভাবে এই পাথরটা ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যায়, যেটাকে তুষার খণ্ডীকরণ বলা হয়। এই আবহবিকার কোন অঞ্চলে হবে? এটা হবে তুষার মানে শীতল বা শীত প্রধান অঞ্চলে, উঁচু পার্বত্য অঞ্চলে, যেখানে জল জমে বরফ হয়ে যায়। সবসময় বরফ হয়ে থাকে না, যেখানে জলও থাকে আবার সেই জলটাই জমে বরফ হয়ে যায়। হতে পারে রাত্রে এই জলটা জমে বরফ হয়ে যাচ্ছে, বা শীতকালে এই জলটা জমে বরফ হয়ে যাচ্ছে। তার ফলে এই ধরনের আবহবিকার দেখতে পাওয়া যায়। এই ধরনের আবহবিকারেরও বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য, যে অঞ্চলে শীতকালীন জলবায়ু দেখা যায়, বা উচ্চ অক্ষাংশে, উচ্চ অক্ষাংশে বা উঁচু পার্বত্য অঞ্চল, যেখানে দিনের বেলা বা গ্রীষ্মকালে, দিনের বেলা বা গ্রীষ্মকালে জল কোনো পাথরের গায়ে জমে, সেটা রাত্রিবেলা বা শীতকালে বরফ হয়ে যায় এবং সেই বরফ শিলার দুই দিকে চাপ সৃষ্টি করে। তার ফলে এই তুহিন খণ্ডীকরণ দেখা যায়। শীতকালীন জলবায়ু অর্থাৎ যেখানে উষ্ণতা খুব কম, উচ্চ অক্ষাংশ অর্থাৎ যেখানে আমরা অক্ষরেখা পড়েছি, অক্ষরেখা এটা হচ্ছে মাঝখানে যেটা, সেটা হচ্ছে 0 ডিগ্রি, নিরক্ষরেখা বলা হয়। তারপরে 23.5 ডিগ্রি অর্থাৎ কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি রেখা। তারপরে রয়েছে কি? সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ত রেখা, যেটার মান কত? 66.5 ডিগ্রি। এই 66.5 ডিগ্রির উপরের যে অক্ষাংশ সেইখানে এবং পার্বত্য অঞ্চলে এই ধরনের আবহবিকার দেখা যায়, যেখানে জল জমে বরফ হয়ে যায়। সেকেন্ড বৈশিষ্ট্য, জলের থেকে যখন বরফ পরিণত হয়, জল থেকে যখন বরফে পরিণত হয় তখন তার আয়তন প্রায় শতকরা 10% বৃদ্ধি পায়। ওকে, যদি জল এতটা থাকে, আয়তনের দিক থেকে জল যদি এতটা থাকে, তার থেকে 10% বেড়ে যায় বরফ। তার ফলে দেওয়ালের, পাথরের দেওয়ালে চাপ সৃষ্টি হয়ে এই ধরনের তুষার খণ্ডীকরণ দেখা যায়। এবং এর ফলে কি হয়? যে শিলাটা সেটা খণ্ড খণ্ড আকারে ভেঙে যায়। এখানে আমরা যেমন পাশের প্র্যাকটিক্যাল ছবিটাতে দেখতে পাচ্ছি, এরকম খণ্ড খণ্ড আকারে ভেঙে যায়। চতুর্থ বৈশিষ্ট্য, তুহিন খণ্ডীকরণ আবহবিকার মূলত পাললিক শিলাতে বেশি দেখা যায়। পাললিক শিলাতে এটা বেশি দেখা যায়।
এই আবহ বিকারের ফলেও শিলা কি হয়, চূর্ণ বিচূর্ণ হয়ে এইভাবে জমা হয়, যেরকম নিচে জমা হয়েছে এরকম ভাবে জমা হয়, বিভিন্ন জায়গাতে এইভাবে জমা হয়। এই যে জমা হওয়া শিলা চূর্ণ, এটাকেও কি বা ট্যালাস বলা হয়, ক্রি বা ট্যালাস বলা হয়। চতুর্থ হলো পঞ্চম বৈশিষ্ট্য। পঞ্চম বৈশিষ্ট্য, যদি এই ধরনের আবহবিকার উঁচু পাহাড়ি অঞ্চলে হয়, মূলত এটা পাহাড়ি অঞ্চলেই হয়, তো পাহাড়ি অঞ্চলে কি হয়, পর্বতের পাদদেশে নুড়ি ক্ষেত্র তৈরি হয়, অর্থাৎ এরকম যে টুকরো টুকরো জিনিসগুলো সেগুলো এইরকম পর্বতের পাদদেশে জমা হয়, এবং এটা ছোট জায়গায় থাকে না, একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, পাহাড়ের বিস্তীর্ণ পাদদেশে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এরকম দেখা যায় যে ছোট ছোট নুড়ি পাথর, তোমরা যদি পাহাড়ে ঘুরতে যাও সেখানে মূলত এটা দেখতে পাবে, প্রচুর বিস্তীর্ণ এলাকা জুড়ে ছোট ছোট পাথরের টুকরো এরকম জমা হয়ে রয়েছে ঠিক পর্বতের পাদদেশ অঞ্চলে। এটাকে বাংলাতে প্রস্তর খণ্ড বলা হয়। এর দুটো জিওগ্রাফিক্যাল টার্ম রয়েছে, এটাকে বলা হয় ফেলসেনমার, ফেলসেনমার বা ব্লক স্প্রেড, ব্লক স্প্রেড। তো চতুর্থ পঞ্চম বৈশিষ্ট্য কি, এই তুহিন খণ্ডীকরণের ফলে পর্বতের পাদদেশ অঞ্চলে বিস্তীর্ণ প্রস্তরখণ্ড দেখা যায়। এই ধরনের ভূমিরূপকে বাংলাতে প্রস্তরখণ্ড বা এটাকে আর একটা ভাষায় আর একটা টার্মে ফেলসেনমার বা ব্লক স্প্রেড বলা হয়। নেক্সট, স্বল্পমোচন এবং ক্ষুদ্রকণা বিচরণের মধ্যে পার্থক্য তোমাদের জানতে চাওয়া হয়। তো এই সম্পর্কে আমরা অলরেডি স্বল্পমোচন এবং ক্ষুদ্রকণা বিচরণ পড়ে নিয়েছি, সেখান থেকে পার্থক্য লিখতে পারবো। প্রথম হচ্ছে বিষয়, স্বল্পমোচন কাকে বলে, একই জাতীয় খনিজ পদার্থ, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেই টার্মগুলো অবশ্যই জেনে রাখতে হবে, লিখতে সুবিধা হবে। একই জাতীয় খনিজ পদার্থে গঠিত সম প্রকৃতির শিলায় স্বল্পমোচন প্রক্রিয়ায় আবহবিকার বেশি হয়। ক্ষুদ্রকণা বিচরণের ক্ষেত্রে কি হবে, ঠিক তার উল্টো হবে, একাধিক খনিজ পদার্থ দিয়ে গঠিত, একাধিক খনিজ পদার্থ দিয়ে গঠিত বিষম গুণসম্পন্ন ও বড় দানার শিলায় ক্ষুদ্রকণা বিচরণ প্রক্রিয়ায় আবহবিকার দেখা যায়। প্রথম পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এখানে স্বল্পমোচন একই জাতীয় শিলায় হবে, কিন্তু ক্ষুদ্রকণা বিচরণ একাধিক খনিজ পদার্থ দিয়ে গঠিত শিলায় হবে। স্বল্পমোচন সমপ্রকৃতির শিলাতে হবে, ক্ষুদ্রকণা বিচরণ বিষম গুণসম্পন্ন শিলাতে হবে এবং বড় দানার শিলাতে হবে। কারণ কি, আমরা দেখেছি উষ্ণতার তারতম্য। উষ্ণতার তারতম্যে একটি জাতীয় খনিজ পদার্থ দিয়ে গঠিত সমসত্ব শিলার উপর স্তর, উপরের স্তর ও নিচের স্তরের মধ্যে সংকোচন প্রসারণের মাত্রার পার্থক্যের ফলে, অর্থাৎ যদি পাথরটা এরকম হয় তার নিচের দিকে যে স্তর সেইখানে অব্দি তাপ পৌঁছতে পারে না, এটা কোথায় হবে, উপরের স্তরটাতে হবে। তো উপরের স্তরে কি হয়, সংকোচন এবং প্রসারণ হয়, এর মাত্রার পার্থক্যের ফলে শিলার বাইরের স্তরটি মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে এই ধরনের আবহবিকার ঘটায়। ক্ষুদ্রকণা বিচরণের কি হচ্ছে, উষ্ণতার তারতম্য, এখানেও কারণ উষ্ণতার তারতম্য, দুটোরই কারণ কিন্তু সেম, উষ্ণতার তারতম্য। কিন্তু উষ্ণতার তারতম্য হচ্ছে যেখানে একাধিক খনিজ পদার্থ দিয়ে গঠিত বিষম গুণসম্পন্ন শিলায় বিভিন্ন খনিজ পদার্থ বিভিন্ন মাত্রায় প্রসারিত ও সংকুচিত হওয়ার ফলে খনিজগুলির মধ্যস্থ সংযোগ সাধন পদার্থের মধ্যে দিয়ে ফাটল সৃষ্টি হয় এবং তার ফলে মূল শিলার স্তর ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়, এই ধরনের আবহবিকার ঘটায়। তাহলে এখান থেকে মেন যেটা দেখতে পাচ্ছি, স্বল্পমোচনে শিলার উপরের স্তরটা আবহবিকারের মাধ্যমে আলাদা হয়ে যায়, কিন্তু ক্ষুদ্রকণা বিচরণের ক্ষেত্রে পুরো শিলাটাই টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে এবং প্রচন্ড আওয়াজ করে এটা হবে। আমরা দেখেছিলাম, কারণ এই শিলার মধ্যে একাধিক খনিজ পদার্থ রয়েছে যার প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে সংকোচন এবং সংকুচিত এবং প্রসারিত হচ্ছে, যেটা এই যে আলাদা আলাদা ভাবে সংকুচিত এবং প্রসারিত হওয়ার ফলে সেটা বাস্ট করার মতো করে শব্দ করে ভেঙে যায়। তো এটা পুরো শিলাটাই একসাথে আবহবিকার ঘটে, আর এখানে উপরের স্তরে হয়। প্রকৃতি এই ধরনের আবহবিকারের ফলে শিলার বাইরের অংশগুলো পেঁয়াজের খোসার মতো মূল শিলা থেকে খসে পড়ে, ঠিক আছে, এটাকে গোলাকার বিচূর্ণী ভবনও বলা হয়। তো পেঁয়াজের খোসার মতো মূল শিলা থেকে খসে পড়ে, এখানে এই ধরনের আবহবিকারের ফলে শিলা ছোট ছোট কণায় পরিণত হয় এবং অবশ্যই এটা লিখবে যে এটা শব্দ করে ফেটে যায়, শব্দ করে ফেটে গিয়ে ছোট ছোট কণায় পরিণত হয়। তো এই ছিল আজকের ক্লাস। এরপরে আর একটা ক্লাস এই চ্যাপ্টারের ওপর হবে, সেই ক্লাসে আমরা পড়বো যে রাসায়নিক আবহবিকার সম্পর্কে।
এবং তার সাথে সাথে পড়বো যে শিলার এই আবহ বিকারের ফলে কিভাবে মাটির সৃষ্টি হয়। তো সেই ক্লাসটা আমি খুব শীঘ্রই আপলোড করব এবং প্রত্যেকটা ক্লাস ঠিক সময় দেখার জন্য এই চ্যানেলের প্লেলিস্টে অবশ্যই গিয়ে দেখবে। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে। তাছাড়াও তোমরা দ্য জিকে একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে, আমি সেখানে নোটিফিকেশন এবং এই পিডিএফ গুলো দিয়ে দেবো, পিডিএফটাও তোমরা এখানে পেয়ে যাবে। দ্য জিকে একাডেমির টেলিগ্রাম চ্যানেল নিচে ডেসক্রিপশনে লিংক রয়েছে বা টেলিগ্রামে সার্চ করলে পেয়ে যাবে। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।